ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি নিহত, সৌদিতে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা, লেবাননেও সংঘাত, আলোচনায় রাজি ট্রাম্প, নাকচ তেহরানের। I call upon all Iranian patriots who yearn for freedom to seize this moment. ডোনাল্ড ট্রাম্পের ভ্রান্ত পরিকল্পনা গোটা মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম, পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্য মন্ত্রী। যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব পড়ে। যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা চট্টগ্রাম থেকে 3 দিনে শতাধিক ফ্লাইট বাতিল, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা, ক্ষতির মুখে বিমান পরিবহন সংস্থাগুলো। 6 মাসে নারীদের জন্য নামবে ইলেকট্রিক বাস, গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা। ঢাকায় রেলভিত্তিক যোগাযোগের গুরুত্ব, তালিকা থেকে বাদ যাবে ভুয়া মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে কাজ করবে ভারত, মন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের বৈঠক। বন্ধ থাকায় স্থলবন্দর দ্রুত চালুর আশা। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান, পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল, এবারও শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন, স্কেজুল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে অভিযান পরিচালনার সময় নিজেদের গুলিতে যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায়। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। IRGC জানায় রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন, না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ তারেক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাই ডক শিপইয়ার্ডে কাজ করছিলেন তারেক। তখন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন তারেক। বিষয়টি নিশ্চিত করে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার জানান, ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। এর আগে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হন। আহত হয়েছেন বাংলাদেশি সহ অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, আরামকোর রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলার পর সতর্কতামূলকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হলেও মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই তেল শোধনাগারে আঘাত বাজারে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত অন্তত 31 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের 50টির বেশি গ্রামের মানুষকে বাড়ি ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল প্রতিনিয়ত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। এছাড়া বিনতে জেবেইল শহর সহ দক্ষিণ লেবাননের 50টিরও বেশি গ্রামের মানুষকে তাদের বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে তেল আবিব। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এটি ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবানন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। এই মুহূর্তে আমরা একটু সচিবালয়ে যেতে চাই, সেখানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না, শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। তা এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা বক্তৃতা বিবৃতিতে আছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি, যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সে শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। তো সুতরাং এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া, আলাপ আলোচনার বিষয়। আর ইতিমধ্যে আমি জানতে পেরেছি আজকে
হাইকোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে, এই যে সংবিধান সংস্কার মানে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025 নামে যেই আদেশটি হয়েছিল সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে, অথবা এটা আল্ট্রাভায়ার্স দি কনস্টিটিউশন এসব বলে আর কি, যে কোনো বৈধতা নাই বলে সেটা দাবি করে একটা রিট দাখিল হয়েছে। সেটা শুনানিও হয়েছে মনে হয় ইতিমধ্যে, আজকে হওয়ার কথা। তো দেখা যাক বিচার বিভাগ থেকে কি মতামত আসে, সেটাও আমরা জাতীয় সংসদে আলোচনার জন্য নিতে পারবো। এই সব বিষয় নিয়ে আইনানুগভাবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা হবে, এটাই গণতান্ত্রিক চর্চা। প্রথম দিন রাষ্ট্রপতিকে যেন বক্তব্য দিতে না দেয়া হয়, এইটি নিয়েও একটি রিট হয়েছে। এটা আমার কাছে আমার ধারণা নাই এরকম রিট হয়েছে, কেন রিট হতেই পারে, কিন্তু চিঠি দিতে পারে। আমরা তো বলেছি যে এই যে কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্যই তো আমরা জীবন দিয়েছি, দিতে পারে। কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখি এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। আমরা সরাসরি সচিবালয়ে ছিলাম, কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা দুপুরের সময়ের শুরুতেই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতগুলো নিয়ে আপনাদেরকে সংবাদ জানাচ্ছিলাম। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের যে সংঘাত এবং সেই সংঘাতগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে আমাদের সহকর্মী রায়হানুর রানা, তিনি স্টুডিওতে উপস্থিত আছেন। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যে জানতে চাইব, এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যে সংঘর্ষ, সংঘাত, এটার সবশেষ পরিস্থিতি কি? ইমদাদ, আপনি জানেন যে গত 3 দিন ধরে কিন্তু হামলা অব্যাহত রয়েছে। একদিকে ইরান হামলা চালাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। এতে করে প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। আপনি জানেন যে প্রবাসী বাংলাদেশেও কিন্তু নিহতের খবর আমরা পাচ্ছি। সবশেষ আমাদের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা একটু আলোচনা করতে চাই। ইমদাদ, আমরা একটু দেখব ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি। ইরানে হামলার জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। 3 দিন ধরে কিন্তু ইরান যে উপসাগরীয় অঞ্চল রয়েছে সেই অঞ্চল বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে মার্কিন স্থাপনে তারা কিন্তু হামলা চালাচ্ছে। যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা হামলা, আজকেও কিন্তু বেশ কয়েকটি দেশে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার কারণে পুরো মধ্যপ্রাচ্য বলা যায় এক ধরনের জ্বলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চালাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি তা আপনি জানেন, যে ইরানের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা পরিবর্তন করা। সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ট্রাম্প বলেছেন যে তারা অভিযান অব্যাহত রাখবে, যার পরিণতি কিন্তু আমরা দেখছি যে ইরানে একের পর এক হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ট্রাম্প কিন্তু ইরানের কাছে আলোচনার প্রস্তাবও দিয়েছেন, যদিও ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবে না তেহরান। ইরানের যে সর্বোচ্চ নিরাপত্তা যিনি আছেন সেই লারজিনি, তিনি বলেছেন যে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। আপনি জানেন শুধুমাত্র ইরানে যে হামলা হয়েছে তা না, ইরানের যে মিত্র হিজবুল্লাহ লেবাননের, তারা কিন্তু গতকাল রাতে ইসরায়েলে হামলা চালিয়েছিল এবং সেই হামলার পর ইসরায়েল কিন্তু দফায় দফায় হামলা চালিয়েছে আপনার লেবাননে। সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন
মারা গেছেন আমরা জানি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আসলে লক্ষ্য করে কিন্তু হামলা অব্যাহত রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যখনই আমরা দেখি যে ইরানের সঙ্গে কারো সংঘাত তৈরি হয়, তখন হরমুজ প্রণালী নিয়ে একটা বিশাল ব্যাপার হয় এবং এই হরমুজ প্রণালী দিয়ে যেহেতু অপরিশোধিত তেলগুলো আসে, তো সেই তেলের যে ব্যাপারগুলো রয়েছে, দাম বৃদ্ধির যে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি প্রতিবেদনে যে $100 ছাড়িয়ে যেতে পারে ব্যারল প্রতি। এটা নিয়ে যদি একটু জানাতেন। এটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেই প্রতিবেদনটি একটু দেখে আসব। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। হরমুজের কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়ায় প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC জানায়, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে গেছে। অবশ্য জাহাজগুলোকে প্রণালী এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে ইরান। প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন পর্যন্ত তেল পরিবহন ও উৎপাদন অবকাঠামো কোনো পক্ষের প্রাথমিক লক্ষ্যবস্তু না হওয়ায় বাজার বর্তমানে আতঙ্কিত নয় বলে জানিয়েছে MTC রিসার্চের জ্বালানি গবেষণা প্রধান। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইমদাদ, জি, প্রতিবেদনটিতে আমরা যে বিষয়টি দেখছিলাম যে $100 ছাড়িয়ে যেতে পারে ব্যারেল প্রতি, এখন এইটা কি বাংলাদেশেও প্রভাবটা পড়বে কিনা? ইমদাদ, এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেটা একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে আজকে সৌদি আরবের যে সবচেয়ে বড় তেল শোধনাগার, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। একদিকে হরমুজ প্রণালীতে তো একের পর এক জাহাজে হামলার ঘটনা ঘটছে, এর প্রভাব তো অবশ্যই পড়বে সারা বিশ্বেই। হরমুজের কাছে 3টি জাহাজে হামলা, এটা গত 3 দিনে কিন্তু এই 3টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজকেও একটি জাহাজে হামলা হয়েছে। বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আজকে কিন্তু প্রায় 5 থেকে 6 দাম বেড়েছে। এখন প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে $76। বিশ্লেষকরা বলছেন যে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে সারা বিশ্বে যে জ্বালানি তেল সরবরাহ হয় সেটা লাইফ লাইন হিসেবে পরিচিত। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা সেখানে যদি জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাব সারা বিশ্বেই পড়বে। বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়বে, যার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে। আমরা দেখছি কিন্তু হরমুজ প্রণালী একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সৌদি আরবে হামলা ঘটনা ঘটেছে। তো যার কারণে কিন্তু বলাই যায় যে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়বে। জি, আমরা আসলে যে বিষয়টি জানছিলাম, প্রতিবেদনগুলোতে দেখছিলাম যে হামলা অব্যাহত রয়েছে। 27টির বেশি মার্কিন যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা হয়েছে এবং ইরানেও হামলা করছে একটু পরপরই। বাহরাইনে হামলা হয়েছে, কুয়েতে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই যে হামলা, এই যে সংঘাতটা, এটা আসলে এই অস্থিরতা আসলে কোন পর্যায়ে গেলে থামবে বলে মনে হয় আপনার কাছে? ইমদাদ, আপনি জানেন গত বছরও কিন্তু সংঘাতে জড়িয়েছিল ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এবং সেই সংঘাত ছিল 12 দিন ব্যাপী এবং 9 মাসও পার হয়নি। হ্যাঁ, 9 মাসও পার হয়নি, আবারও সংঘাত শুরু হয়েছে। যেহেতু পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র বলছে তারা তাদের লক্ষ্য বাস্তবে না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না। অন্যদিকে আপনি একটু বলে রাখি যে কুয়েতে আমরা একটু আগে বলেছিলাম যে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, যদিও কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে। এই পর্যায়ে এসে এই মুহূর্তে বা এখনই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। জি, রায়হানুল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি স্টুডিওতে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় দামেও প্রভাব পড়বে না।
মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। স্কেজুল বিপর্যয়, ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলের টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও এখনো মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনি ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা, এটা আমরা পাচ্ছি না বা পাইনি এখন। ভিসার মেয়াদ আছে আমার মাত্র 2 দিন, কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ, তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও এখনো অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিস্টেক হয়েছে, গতকাল ছিল, বৈশাখ হয়েছে কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন, যাব তার কাছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে ঝুঁকির মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এ কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল এবং স্থগিত করা হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের সামনে। দুবাই, আবুধাবি ও শাহজার এয়ারফিল্ড বন্ধ থাকায় শনিবার থেকে এ পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই বাতিল হয়েছে 102টি ফ্লাইট। আর শুধুমাত্র আজ বাতিল হয়েছে 39টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের 5টি, গালফ এয়ারের 2টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট, এয়ার আরাবিয়ার 8টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি ফ্লাইট আর ইউএস বাংলা এয়ারলাইন্সের 10টি
একটি ফ্লাইট। মোট বাতিলের সংখ্যা কিন্তু 39টি। এর মধ্যে কিন্তু ইউএস বাংলার সৌদি আরবের দাম্মামগামী একটি ফ্লাইট রয়েছে, আবুধাবিগামী একটি ফ্লাইট রয়েছে, আর দুবাইগামী একটি ফ্লাইট রয়েছে। এখানকার কর্তৃপক্ষরা কিন্তু বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সির সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছেন। তবে ভোগান্তিতে পড়া যাত্রীদের অনেকের সঙ্গে কথা হয়েছে আমাদের, তারা জানিয়েছেন যে এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিন্তু তাদের সদুত্তর দিতে পারছেন না। এতে কিন্তু তারা বেশ ক্ষুব্ধ। এখানে অনেকেই আছেন যাদের 28 তারিখে একবার ফ্লাইট বাতিল হয়েছে, তারা আবার আজ এসেছেন ফ্লাইটের শিডিউল পেয়ে, কিন্তু আজও কিন্তু ফ্লাইট বাতিল হয়েছে। এতে কিন্তু তারা যেরকম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কিন্তু মানসিকভাবেও তারা ভেঙে পড়ছেন। কারণ তারা এয়ারলাইন্স এবং এজেন্সির সাথে কথা বলে তারা কিন্তু কোনো ধরনের সমাধান পাচ্ছেন না। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। অন্তরা সেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দুপুরের সময় আরও থাকছে জাতীয় পতাকা আত্মপরিচয়, ঐক্যের প্রতীক বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গৌরবময় ইতিহাস স্মরণ, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছানোর আহ্বান। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিতের পাশাপাশি পঙ্গুত্ব বরণকারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে হতাহত ব্যক্তির সন্তানদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও ফিরিয়ে আনা হবে বলে জানান হাফিজউদ্দিন আহমদ। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিএমপি। রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা। 28 ফেব্রুয়ারি সকালে নগরীর চন্দপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত 2 জানুয়ারিও এই বাড়িতেই সন্ত্রাসীরা গুলি ছুড়েছিল। রোববার রাত 11টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে সিএমপি। এ সময় নগরীর 16টি থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে
অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে। তাদের হাতে পুলিশের লুট করা অস্ত্র ছিল কিনা তা উদ্ধারের পর জানা যাবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। রাতেই নগরীর 16টি থানা এলাকায় 10টি টিমে ভাগ হয়ে শুরু হয় অভিযান। মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় আমরা সেই জন্য একেবারে যেটাকে বলে চিরুনি অভিযান পরিচালনা করছি। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত বলে জানিয়েছে সিএমপি। সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। এশিয়ান কাপে আফ্রিদাদের সামর্থ্যে আস্থা বাফুফে সভাপতির গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানান রাজনীতিকরা। তারা বলেন, প্রতিবার অধিকার আদায়ের আন্দোলনে বিজয় হয় মানুষের, কিন্তু সেই বিজয় বেহাত হয়ে যায় তাদের মতে। 54 বছরের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা ছিল অন্তর্বর্তী সরকারের সময়েও, ফলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। বিএনপি তো সংস্কারের কোনোভাবে বিরোধিতা, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন ওই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলেন সরকারকে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছেই। জাতীয় পতাকা একটি স্বাধীন মানচিত্রের হৃদস্পন্দন এবং আত্মপরিচয়ের প্রধান স্মারক। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল লাল সবুজের নতুন এক অভিযাত্রা। সেই গৌরবময় ইতিহাসের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হলো পতাকা উত্তোলন দিবস। বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 2রা মার্চ চিরস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতার উত্তাল সমাবেশে পতাকা উত্তোলন করে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ঘোষণা দিয়েছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। সেই স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতি বছর 2রা মার্চ উদযাপন করা হয় পতাকা উত্তোলন দিবস। সোমবার সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসের কর্মসূচির সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, এই পতাকা কেবল সুতার বুনন নয়, বরং এটি লাখো প্রাণের আত্মত্যাগের ফসল। জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত ইতিহাস এই ক্ষুদ্র ব্রোশারে আছে, এটিকে আরেকটু ব্যাপক প্রচারের ব্যবস্থা করব। আমাদের সন্তানদের প্রত্যেকেরই আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানা একান্তই প্রয়োজন। উপাচার্য তার বক্তব্যে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পতাকার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই মাইলফলকগুলোই জাতির পরিচয় নির্ধারণ করে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। আরও 4 আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার কুড়িগ্রাম 2 আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 আসনের ইমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের মোহাম্মদ শরীফ উদ্দিন
হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগগুলো দায়ের করেন। শুনানি শেষে এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামাতের পক্ষ থেকে 3টি আসনের ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা আছে হাইকোর্টে। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টার থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেন চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঈদের কেনাকাটায় জমজমাট অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান, ঈদ বাজারের খবর জানবো এই মুহূর্তে। রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, সরাসরি যাব তার কাছে। তোফাজ্জল, রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতান পর্যন্ত সব জায়গাতেই ঈদের কেনাকাটায় মানুষের ভিড় দেখা গেছে। রাজধানীর নিউ মার্কেটের যে রাস্তার পাশে যে ছোট ছোট দোকানগুলো, সেগুলোতে যেমন মানুষের লম্বা ভিড় রয়েছে, তেমনি নিউ মার্কেটের ভেতরে যেই বিপণী বিতানগুলো রয়েছে সেখানেও মানুষের ভিড় পছন্দের জামা কেনার জন্য। বিশেষ করে মেয়েদের পোশাক এবং শিশুদের পোশাকের প্রতি মানুষের আগ্রহ দেখা গেছে বেশি। এই পরিস্থিতিতে দোকানিরা বলছেন অন্য সময়ের তুলনায়, গত বছর বা এর আগের বছরগুলোর তুলনায় এবার বেচাকেনা একটু ভালো এবং পণ্যের দামও তারা পাচ্ছেন ভালো এবং মানুষের চাহিদা রয়েছে বেশ, সেজন্য তারা বিক্রিতেও সাড়া পাচ্ছেন। অন্যদিকে সকাল থেকে মানুষের সংখ্যা কম থাকলেও দুপুর গড়াতে গড়াতে মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সন্ধ্যায় বা ইফতারের পরে মানুষের একটা ভিড় বাড়ে বলে জানিয়েছে দোকানিরা। তো তারা ওই সময়টার জন্যই আসলে অপেক্ষা করেন, যে সারা বছর অপেক্ষা থাকার পর যখন রমজান বা ঈদ আসে তখন হচ্ছে মানুষের কেনাকাটার যে আগ্রহ বা হচ্ছে প্রয়োজন যে সেটি বাড়ে। এই সময়টাকে তারা কাজে লাগিয়ে আসলে ব্যবসার পরিকল্পনা করেন এবং এই পরিকল্পনার মধ্যে দেখা যায় রমজানের বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা এবং রাত 12টা বা মধ্যরাত অবধি চলতে থাকে বেচাকেনা। যেই বেচাকেনার মাধ্যমে তারা আসলে পুরো বছরের যে চাহিদা থাকে সেই চাহিদাটা তারা পূরণ করে নেন, যার মাধ্যমেই আসলে এই এলাকার বা হচ্ছে নিউ মার্কেট বা অন্যান্য এলাকার যে দোকানিরা আছেন ফুটপাত থেকে শুরু করে তারা আসলে নিজেদের বিক্রির পরিকল্পনা সাজিয়ে থাকেন। এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে আমার কাছে ঈদ কেনাকাটার সর্বশেষ। রাজধানীর নিউ মার্কেট থেকে তোফাজ্জল হোসেন। আবারও মধ্যপ্রাচ্য সংঘাতের খবর। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী। এই খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেক উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আঘাত হানে। এতে ঘটনাস্থলে সালেক সহ আরও বেশ কয়েকজন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সালেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রোববার দুপুরে দুবাইয়ে থাকা এক আত্মীয় ফোনে মৃত্যুর খবর জানাতে পারেন পরিবারকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তারপরে রাত 1টার দিকে যে চাচা দোকানে বলছে, চাচা আমাদের বাড়িতে আমাদের মাঝে আর নেই। তখন ওই ফ্যামিলির সবাই যে জানতে পারছে, যে তখন শিওর হয়েছে। আমরা এলাকার মানুষ সবাই শোকাহত, মর্মাহত। আমি আসলে এমন একজন মানুষ, একটা খুব সরল এবং দানশীল মানুষ। সে এখানে মারা গেছে, যদি রাস্তা আনার সরকারিভাবে কোনো উদ্যোগ দেওয়া হয় তাহলে অত্যন্ত ভালো হবে, তার সবাই উপকৃত হবে, তারে শেষবারের মতো দেখবে। আমরা তো চাই আর ওর লাশটা যদি যত দ্রুত সম্ভব হয় দেশ ফাটানো যায়, সরকারের কাছে এই আবেদন আমরা। কিন্তু আমরা কখনো ভাবছি না যে ওইভাবে উনি চলে যাবেন চিরদিনের জন্য। আমরা সবাই মর্মাহত। উনি খুবই ভালো মানুষ ছিল। যখনই প্রবাস থেকে আসতো আমাদের বাড়িতে যেত এবং ওই আমাদেরকে দেখে বাইর করতো। আমরা সবাই মর্মাহত, খুবই কষ্ট পাইছি ওনার মৃত্যুতে। কোনো অবস্থা। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের যেই সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। সালেক দীর্ঘ সময় ধরে আরব আমিরাতে কর্মরত ছিলেন। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। খেলার খবর, এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার, আর জয় কিংবা ড্র করতে পারলে থাকবে বড় বোনাস। সময় সংবাদকে জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। তার বিশ্বাস, গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য আছে আফ্রিদাদের। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী ফুটবলারদের উজ্জীবিত করতে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো মেয়েদের ভাবনা এবং মেয়েদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। আজকে প্লেয়ারদের সাথে আমি কথা বলেছিলাম। প্লেয়াররা অত্যন্ত সেলফ কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলেছে যে তারা আগামীকাল চীন যত বড়ই দলই হোক আর চীনের পাস রেকর্ড যত ভালোই হোক, তারা বলতে চাচ্ছে আমাকে যে আগামীকাল কিন্তু 90 মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে। তারা প্রস্তুত। ছোটখাটো পুরস্কারের কথা বলছিলেন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ক্লারিফিকেশন নাই, আমরা সবসময় প্রত্যেকটা ম্যাচের পর বোনাস অলরেডি লেখা আছে তাদের কন্ট্রাক্টে। তারপরেও আমরা চাই তাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আরেকটু অনুপ্রেরণা জাগানোর জন্য। সেরা আটে থাকতে পারি তাহলে আমরা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে খেলতে পারবো। এনাফ আছে নেক্সট 8-এ ওঠার জন্য। নেক্সট 8-এ উঠতে পারলে আমাদের অলিম্পিক বাছাই পর্ব অনেক সুবিধা হবে, আর তারপরে সেমিফাইনাল গেলে কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে। আপনি এবং সরকারের সঙ্গে মিলেমিশে কতটা সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত করবেন? বাংলাদেশে ভালো মাঠ ফেসিলিটি নাই বলেই কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে আরও আগে এসেছি প্র্যাকটিস করার জন্য। আমরা অনেক সময় অন্য দেশে চলে যাই প্র্যাকটিস করার জন্য। সময় এসেছে নিজেদের দেশেই ফিফা টেকনিক্যাল সেন্টারটাকে ডেভেলপ করা, নিজের দেশে স্টেডিয়ামগুলোতে মাঠটাকে একদম আধুনিক করা এবং ট্রেনিং ফেসিলিটিগুলোকে ইমপ্রুভ করা। ওগুলা ছাড়া যেই কাঠামোতে আমরা এই মুহূর্তে আছি কোনোভাবেই সম্ভব না এর চেয়ে বেটার কিছু করা। আমরা কথা বলছিলাম বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টুর্নামেন্টে যতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ দল পেয়েছে সেটা দিয়ে তারা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করবে, এটাই প্রত্যাশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, বাহরাইনে বাংলাদেশি নিহত, সৌদিতে আরামকোর তেল শোধনাগারে হামলা, আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী। এবং সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল হিসেবে জামায়াতের ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।